হ্যাঁ বলেন ফারুক ভাই। হ্যাঁ বলেন। না মার্কশিট লাগবে না, তবে নিয়ে যাবেন, আমি সব কিছুই নিয়ে গেছিলাম। হ্যাঁ সব কিছুই নিয়ে যাবেন, মার্কশিট তো না, আপনার মেইন সার্টিফিকেটগুলো হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে আপনার এনআইডিটা খুবই গুরুত্বপূর্ণ। আর হচ্ছে আপনার ইটা এই প্রবেশপত্র, হ্যাঁ এটা খুব গুরুত্বপূর্ণ। আর হচ্ছে আপনার এই কি জানি মূসক 18.1, হ্যাঁ। আর 3 কপি হচ্ছে ছবি, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটা নিয়ে আসবো আমি একটু পরে, দেখাবো আপনাদের অ্যাকচুয়ালি কি কি জিনিস আর কি বেশি গুরুত্বপূর্ণ, হ্যাঁ। আচ্ছা, তো আমি শুরু করার আগে আপনাদের একটু আমি নিজের পরিচয়টা দিয়ে নিই, হ্যাঁ। আমি হচ্ছে সৈকত কুমার ওয়াস্তি। আমি একজন এনবিআর সার্টিফাইড ভ্যাট কনসালটেন্ট এবং আইটিপি। ভ্যাটের ট্রেনিং দেওয়াই প্লাস হচ্ছে ভ্যাটের কনসালটেন্সি দেওয়াই। তো এই হচ্ছে আমার সংক্ষিপ্ত পরিচয়। তো আজকে আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা মানে 20 সেকেন্ডে, মানে শুধু আপনাদের নাম, আপনারা কোন প্রতিষ্ঠানে আছেন, হ্যাঁ এই সম্পর্কিত একটু ছোট করে যদি একটু বলতেন, তাহলে ধরেন আমি হয়তো বা 5-7 মিনিট এইভাবে চলে, নেক্সট আমি অন্য ইয়েতে চলে যেতাম আর কি, আমাদের সেশনগুলোতে চলে যেতাম। তাহলে আপনারা একটু পরিচয় দেন। হ্যাঁ। আর ফারুক ভাই কিন্তু আমাদের ব্যাচ ওয়ানেরও একজন পার্টিসিপেন্ট, ঠিক না? ভেট কনসালটেন্ট। হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ ফারুক ভাই। আচ্ছা আরেকজন বলেন। ধন্যবাদ। আচ্ছা আনিসুল ভাই, এটা একটা ভালো কথা, আপনি কি ভেটটেক্সে প্র্যাকটিক্যালি কাজ করেন নাই? আচ্ছা ঠিক আছে, আপনি যোগাযোগ করেন, কারণ কি এটা এটা একটু ঝামেলা হইতে পারে, হ্যাঁ এটা আমি আপনাদের এরকম কয়েকজন আছে আমার সাথে করছে, পরে যোগাযোগ করতে বলছি। ঠিক আছে। আচ্ছা নেক্সট আরেকজন বলেন। বলেন আনমিউট হয়ে বলেন ভাই, দ্রুত, বেশি সময় নাই, আমি 5 মিনিট পরে আমি আমার সেশনটা শুরু করে দেব। ধন্যবাদ আচ্ছা, উনি কিন্তু আমার বেস্ট ট্যুর একজন পার্টিসিপেন্ট, হ্যাঁ। ধন্যবাদ। তারপরে নেক্সট আরেকজন বলেন। হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ধন্যবাদ। আরেকজন বলেন। আচ্ছা। আচ্ছা মামুন ভাই কিন্তু আমার একটা বেসের পার্টিসিপেন্ট, কিন্তু মামুন ভাই আবার একটু ফাঁকিবাজ, হ্যাঁ। উনি কিন্তু ক্লাস টাস খুবই কম করছে, ঠিক না মামুন ভাই? আচ্ছা না না, সমস্যা নাই, আপনার সফলতাই হলো মেইন জিনিস। আপনি সফল হয়েছেন, সেই জন্য আপনার ধন্যবাদ, ঠিক আছে। আচ্ছা নেক্সট আরেকজন বলেন ভাই। অনিরুদ্ধ, ইভান বা ফিরোজ আহমেদ বলেন, হ্যাঁ ফিরোজ আহমেদ বলেন ভাই। আচ্ছা। সিনিয়র অফিসার, কি আপনি কি ভেটে আছেন নাকি? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ। আচ্ছা বলেন, তারপরে যে আবু মনসুর আছে, হাসনাত আব্দুল্লাহ আছে, আরিফুল, হ্যাঁ আরিফ ভাই বলেন। ধন্যবাদ। আমিন ভাই বলেন। এমডি আরিফুল আমিন বলতেছিলেন মনে হয় কিছু, বলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি ভ্যাট নিয়ে কাজ করেন না? আচ্ছা ঠিক আছে, আপনি আমার আমার সাথে দেখা এই মানে যোগাযোগ করেন, হ্যাঁ।
কারণ একটু ভ্যাটের রিলেটেড অনেক কোশ্চেন করে তো। আচ্ছা, আর কে বলবেন, বলেন দ্রুত ভাই। আসলাম। আচ্ছা, আরেকজন বলেন। আচ্ছা, আরেকজন। আচ্ছা, আপনি আমার সাথে যোগাযোগ করেন, হ্যাঁ। যারা আছে তাদের নিয়ে আমি আরো এক দুইটা সেশন করার ইচ্ছা আছে, হ্যাঁ। না হলে অন্তত পক্ষে কিছু গাইডলাইন দেওয়ার ইচ্ছা আছে, কারণ ওইটা পরীক্ষা মানে আপনার ইন্টারভিউ একটু ঝামেলা হতে পারে, হ্যাঁ। আর কি আছে? আচ্ছা, ইমরান কিন্তু ইমরান আমার কিন্তু বস, হ্যাঁ। বস মানে কি, সত্যি বস, মানে ওনার আন্ডারে আমি কিন্তু কাজ করছি, ঠিক আছে। তো ধন্যবাদ ইমরান বস, ভালো আছেন তো নাকি? ঠিক আছে। আহ, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে, আর 1 মিনিট টাইম আছে, আপনারা একটু পরিচয় দেন, আমি শুরু করে দিব, হ্যাঁ। একদম। হ্যাঁ, ধন্যবাদ। হ্যাঁ, শরীফ ভাই বলেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ধন্যবাদ শরীফ ভাই। ও শরীফ ভাই আমি ব্যক্তিগতভাবেও চিনি, ওনার সাথে আমার দেখা হয়েছে, হ্যাঁ। ঠিক আছে, আর কেউ আছে ভাই? ঠিক আছে, তাহলে শুরু করে দিই আজকে, হ্যাঁ। যেহেতু এটা একটা ভাইবা প্রিপারেশন, হ্যাঁ। তো আমি যদি এইভাবে ইটা বলি, যে গুরুত্বের কথা যদি বলি, হ্যাঁ। ধরেন ভ্যাট কনসালটেন্ট টোটাল যদি পরীক্ষাটা আপনার 100% হয়, এর 95% আপনারা ধরেন অলরেডি কাভার করে ফেলছেন, ধরেন 95%, 5% রয়েছে। এই 95%-এর মধ্যে ধরেন হচ্ছে 5% হচ্ছে আপনার এমসিকিউ, আর 5% হচ্ছে কি ভাইবা, আর 90%ই ধরতে গেলে আপনার লিখিত, যেটা অলরেডি আপনারা পাশ করে আসছেন। এখন এই 5%টা আপনার আটকায় রয়েছে, ঠিক আছে। তো এটা এত কঠিন না লিখিতর মতো, হুম। প্রথমে হচ্ছে রিল্যাক্স হয়ে যান, এটা হচ্ছে অনেকে ভয় হচ্ছে মানুষ মানে হচ্ছে ফেস করতে ভয় পায়, হ্যাঁ। এটা এটা একটা বড় সমস্যা। কিন্তু আপনি যদি কিছু কিছু জিনিস প্রিপেয়ার থাকেন, তাহলে আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। এর মধ্যে আমি যদি বলি, ধরেন হচ্ছে এই যে একটা ইভেন্ট, এই ইভেন্টের মধ্যে আমি এটারে দুই ভাগে যদি ভাগ করি, হ্যাঁ। ধরেন হচ্ছে দুইটা ভাগে পোর্শনে ভাগ করলাম। একটা হচ্ছে আপনার কন্ট্রোল, যেটা আপনার কন্ট্রোলে আছে, হ্যাঁ। আরেকটা হচ্ছে আপনার যেটা কন্ট্রোলে নাই। এটা আপনার কন্ট্রোল, একটা কন্ট্রোল আছে, একটা কন্ট্রোলেবল, আর একটা হচ্ছে আনকন্ট্রোলেবল। আনকন্ট্রোলেবল যেটা আপনার কন্ট্রোলে নাই। কন্ট্রোলে নাই কি, ধরেন ওই জায়গায় এরকম একটা কোশ্চেন করলো আপনাকে, যেটা সম্পর্কে আপনার কোনো ধারণা নাই। আপনি তার সব একদম 100% জ্ঞান নিয়ে কেউ এই পরীক্ষায় পাশ করে না, এটা কেউই করে না, সম্ভবই না এটা। এই জায়গায় যদি ভ্যাট কনসালটেন্ট পরীক্ষায় মাত্র একজন পাশ করতো, তারও যে ভ্যাট ট্যাক্স কাস্টমস মানে সরি ভ্যাট কাস্টমস আমদানি রপ্তানি নিয়ে 100% নলেজ, এটা সম্ভবই না, ঠিক আছে। সবারই কিছু না কিছু নলেজে ঘাটতি বলেন, যেটাই বলেন না কেন আছে, হ্যাঁ। এটা
খুব স্বাভাবিক। তো যেটা ঘাটতি সেটারে আমি বলছি আপনার এটা আপনার কন্ট্রোলে নাই, কিন্তু কিছু কিছু জিনিস আপনার কন্ট্রোলে আছে। কি কি? ধরেন আপনার অনার্সের সার্টিফিকেটের জন্য 2023 সালে একজন বাদ পড়ছে, অনার্সের বা বিবিএর তার সার্টিফিকেট সে দিতে পারে নাই, এই জন্য সে ভাইভাতে বাদ পড়ছে। এখন আপনি এটা নিয়ে গেলেন না, যদি না নিয়ে যান এটা কিন্তু আপনার উপরে কন্ট্রোলে আছে, আপনার কাছে আছে, আপনি যদি কোনো যদি না নিয়ে যান এটা কিন্তু ঝামেলা হয়ে যাবে, আপনি কিন্তু বাদ পড়ে যাবেন। এই জন্য এই ধরনের ভুল এবং আরও অন্যান্য অনেক কিছু আছে নেক্সটে আপনাদের আসবে, এই ধরনের কোনো ভুল করা যাবে না। প্রথমেই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে ডকুমেন্টেশন। আপনাকে কি বলছে দেখেন, আপনার যে এইটা সিট প্ল্যানিংটা দিছে, সরি সিট প্ল্যানিং না, এটা হচ্ছে সময় প্ল্যানিং আর কি, টাইম, যে কোন রোল নম্বর থেকে কোন রোল নম্বর পর্যন্ত কোন দিন কয়টার সময় আপনারা ভাইভা ফেস করবেন, এটার কিন্তু একটা দিয়ে দিছে। হ্যাঁ, অলরেডি এটা আমাদের গ্রুপেও কিন্তু অনেক শেয়ার করছে। তো এটা হচ্ছে সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদ, এটা হচ্ছে মেইনলি হচ্ছে সার্টিফিকেট, তবে আপনারা কি মার্কশিটও নিয়ে যাবেন। হ্যাঁ, এবং মূল মেইন কিন্তু, হ্যাঁ, এটা কিন্তু সত্যায়িত কপি অথবা ফটোকপি না, একদম মূল কপি নিয়ে যেতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার এনআইডিটা নিয়ে যাবেন, এটা আর একটা গুরুত্বপূর্ণ। মূল প্রবেশপত্র নিয়ে যাবেন। আর আবেদনের সাথে আপনি যে মূসক 18.1 ফিল আপ করে যে হচ্ছে এই একাডেমিতে পাঠিয়েছিলেন সেটার একটা সেট নিয়ে যাবেন সত্যায়িত। কি কি দিছিলেন? মূসক 18.1 দিছিলেন, আপনার বিবিএর সার্টিফিকেটের সত্যায়িত কপি দিয়েছিলেন, ছবি দিছিলেন, তারপরে হচ্ছে আপনার এনআইডি দিছিলেন। এই যে জিনিসগুলো এগুলো নিয়ে যাবেন, আর 3 কপি ছবি নিয়ে যাবেন, এটাও খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এই হচ্ছে ডকুমেন্টস। এটা যখন আপনি নিয়ে গেলেন আপনার কিন্তু অনেক বড় একটা টেনশন নাই, ঠিক আছে। নেক্সট হচ্ছে আপনার পোশাক। আপনি যে যাবেন, প্রথমে হচ্ছে যখন আপনার ইন্টারভিউ বোর্ডে আপনি ঢুকবেন, হ্যাঁ, আপনি তো সালাম দিয়ে ঢুকবেন, তারপর অনুমতি চাবেন যেন ঢুকতে পারেন। হ্যাঁ, এখন প্রথমে যখন আপনি ঢুকবে তখন কিন্তু আপনাকে সবাই আপনার দিকে তাকাবে। ইন্টারভিউ বোর্ডে আমি যখন ছিলাম তখন ছিল মোট মানে খুব সম্ভবত 5 জন, হ্যাঁ, আমি ভুল হতে পারি, হয়তো বা একজন কম বেশি হতে পারে, 5 জন ছিল বোধহয়। তো আপনাকে কিন্তু প্রথমে দেখবে, হ্যাঁ, একটা অ্যাপিয়ারেন্স কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অ্যাপিয়ারেন্সের জন্য আপনার কয়েকটা কাজ করতে হবে, সেটা আমি সবারই বলছি যারা ফোন দিছে, যে আপনি একবার সেলুনে যান। এটার অর্থ হচ্ছে এটা যে আপনি যদি 5-7 দিন আগেও দাড়ি ধরেন, যারা দাড়ি রাখে তারা তো দাড়ি হালকা ট্রিম করে ছাটে বা চুল ছাটে, যাই হোক 10 দিন আগে গেলেও এখন যান আবার একবার একটু দাড়িটা সাইজ করেন বা হচ্ছে চুলটা একটু ছাটেন। হ্যাঁ, যারা ক্লিন শেভ করেন তারা ক্লিন শেভ করেন। হ্যাঁ, বা এই ক্লিন শেভটা আপনি ওই জায়গায় গিয়েও পরীক্ষার সকালবেলাও করতে পারেন বা এর আগের দিন রাত্রেও করতে পারেন, ঠিক আছে। ওই দিন করলে বেশি ভালো, তাহলে দাড়িটা আসে না। আচ্ছা, যাই হোক, এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। আপনার নখ ঠিক আছে কিনা বা নাকের চুলগুলা আয়সা পড়ছে কিনা, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আর একটু ভালো পারফিউম ইউজ করলেন, হ্যাঁ, বেশি করা না। আর এইবার হচ্ছে জামা কাপড় কোনটা পরবেন, এটা খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। জামা কাপড় কোনটা পরবেন দেখেন। প্যান্টের ক্ষেত্রে আপনারা যদি যারা ব্লেজার পরেন, ব্লেজারটা সাধারণত ব্লু হয় বা হচ্ছে ব্ল্যাক হয়। হ্যাঁ, ওই ওটার সাথে মিলে এই কোটটাই এটা পরবেন প্যান্ট। হ্যাঁ, আর শার্ট হচ্ছে আপনারা এই কয়েকটা কালার পরবেন না। হ্যাঁ, এটা হচ্ছে ইন্টারভিউ, এটা সর্বজনীন, এটা এইরকম না যে এই ভ্যাট কনসালটেন্টের জন্যই আমি বলতেছি। আপনারা যে কোনো ইন্টারভিউতে যাবেন, এই কিছু কালার আছে, লাল আছে, হলুদ আছে, কালো আছে, বা গাঢ় ধরনের একটা কালার আছে। হ্যাঁ, যে কোনো রঙের অনেক গাঢ় ধরনের কালার, যেটা এটা একটু অ্যাভয়েড করেন, একটু হালকা কালার পরেন, সাদা কালার পরলে অনেক ভালো। তো এইটা হয়ে আপনি কি ওয়েল ড্রেস আপ হয়ে যাবেন। আরেকটা জিনিস কি, আপনার বেল্ট এবং জুতার কালার এক হইতে হবে। আপনার বেল্ট এবং জুতার কালার, শু সেম কালার হইতে হবে, এটা একটু খেয়াল রাখবেন। হ্যাঁ, ধরেন হচ্ছে বেল্ট পরলেন কালো, এটা পরলেন হচ্ছে একটু ব্রাউন কালার, দেখতে কিরকম লাগে। হ্যাঁ, তো এই জিনিসগুলা ছোট ছোট জিনিস হলো আমরা অনেকেই এগুলা কিন্তু অ্যাভয়েড করি, এগুলা অ্যাভয়েড করা দরকার, খুবই অ্যাভয়েড করা উচিত না, কারণ হচ্ছে এগুলা ছোট ছোট জিনিসই খুব গুরুত্বপূর্ণ। আপনার দিকে প্রথমেই কিন্তু তারা কোশ্চেন করার আগে আপনাকে দেখবে, আপনি যে আসবেন হাইটা, আপনি বসতে বলা, আপনার বসতে না বলা পর্যন্ত আপনি বসবেন না। হ্যাঁ, তারপর বসতে বলবে, এই যে টাইমটুকু, এই টাইমটুকু কিন্তু আপনাকে কিন্তু কোনো কোশ্চেন করা হবে না।
এই জায়গায় যে 10 সেকেন্ডের মতো একটা সময়, হুম, বা 5 সেকেন্ড বা 7 সেকেন্ড যাই বলেন না কেন, 5 থেকে 7 সেকেন্ড বা 10 সেকেন্ডের সময়টা আপনাকে কিন্তু ভালো করে দেখবে, হ্যাঁ। তো এই জন্য এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ। আর যেহেতু পরীক্ষার মানে আপনাদের ভাইবার যে পরীক্ষা সেটার ডেটও দিয়ে দিছে, প্লাস হচ্ছে সময়ও দিয়ে দিছে। তো নির্ধারিত সেই তারিখে এবং ইন্টারভিউ শুরু হওয়ার 30 মিনিট পূর্বেই আপনারা কিন্তু গিয়ে উপস্থিত হবেন, ঠিক আছে? লেট করবেন না, ঠিক আছে? আর হচ্ছে প্রয়োজনীয় ডকুমেন্টস, অ্যাডমিট কার্ড, এটা তো বলছি আমি এর আগে যে এগুলা ঠিকভাবে রাখবেন, একটা ফাইল করে রাখবেন। অনুমতি নিয়ে কিন্তু রুমে ঢুকবেন, ঠিক আছে? আর বসতে না বললে কিন্তু চেয়ারে বসবেন না, ঠিক আছে? আর পেশাদারি পোশাক আর ভদ্রতা বজায় রাখবেন, আর হচ্ছে আত্মবিশ্বাসের সাথে উত্তর দেবেন। এই যে আরেকটা কথা বলি, মানে অনেকেই আছে, ধরেন আপনাকে একটা কোশ্চেন করা হলো, হ্যাঁ, কোশ্চেনটা 90% শেষ হওয়ার ভিতরে আপনি বুঝে ফেলছেন যে কি কোশ্চেনটা করতেছে, তারপরেও আপনি পুরা কোশ্চেনটা তার শেষ করতে দিবেন, একটা পজ দিয়ে উত্তর দিবেন। কারণ আপনি যদি ওনার কথা শেষ হওয়ার আগে, প্রশ্ন শেষ হওয়ার আগে উত্তর দেওয়া শুরু করে দেন, এটা কিন্তু অভদ্রতা হয়, এটা কিন্তু ঠিক না, হ্যাঁ। আপনি দেখা গেছে সব কিছু ঠিক করছেন, এভরিথিং রাইট, কিন্তু আপনার এই একটা বদ অভ্যাস যে উনি ওনার কোশ্চেন 90% শেষ করছে, 10% এখনো বাদ আছে। আপনি বুঝছেন যে কি কোশ্চেন করবে, জানেন, তারপরে একবার এই কথাটা বলার দরকার নাই, মানে শেষ করতে দিবেন, ঠিক আছে? আমার কথা হচ্ছে এগুলা, এগুলা কিন্তু খুব ছোট ছোট জিনিস, কিন্তু এগুলাই কিন্তু অনেক ইম্প্যাক্ট। কারণ এটা হচ্ছে কারো মাইন্ডে লাগতে পারে, যারা আপনার ইন্টারভিউ নিবে, হ্যাঁ, তাদের মাইন্ডে লাগতে পারে। আর আজকের যে সেশনটা, সেটা আপনাদের শিখানোর কিছুই নাই, হ্যাঁ। যদিও আমরা বিভিন্ন কি কি আমাদের কোশ্চেন করছিল সেটা আমরা শেয়ার করব। আমাদের আরো 3 জন ব্যাট কনসালটেন্ট আছে, হ্যাঁ, তারা একটু পরেই জয়েন করব। এই অলরেডি একজনরে আমি বলবো জয়েন করতে, তারেক ভাই আছে, হ্যাঁ, সে এই লাইনটা শেষ করার পরেই আমি বলবো। তো অলরেডি আপনারা পাস করছেন, আপনাদের নলেজ আছে, ভাইভাতে সব কিছুই জানেন, ঠিক আছে? তো কমিউনিকেশন কিরকম করতে পারেন, হ্যাঁ, আপনারা কিরকম এক দুইটা কোশ্চেন করে ওরা বুঝবে। যাই হোক, তারেক ভাই কি আছে লাইনে? তারেক ভাই, আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, তারেক ভাই হচ্ছে আমাদের ব্যাট কনসাল 10 জন যে ব্যাট কনসালটেন্ট হয়েছে 2025 সালে, এর মধ্যে একজন, উনি একই সাথে একজন সিএ, খুব সম্ভবত আর বেশি পেপার নাই আমার জানা মতে, বোধহয় 4টা আছে, উনি পাশও করে নেবে, ওনার দরকারও ছিল না ব্যাট কনসাল্ট, কয়েকদিন পরে এমনি পাইতো পরীক্ষা ছাড়া। আচ্ছা, তারেক ভাই আমাদের সাথে উনার যে এক্সপিরিয়েন্সটা, হ্যাঁ, এটা একটু শেয়ার করবে। তারেক ভাই,
ধন্যবাদ তারেক ভাইকে, খুব মূল্যবান বক্তব্য দিছে। এটা হচ্ছে এগুলা আপনার ফলো করবেন। হ্যাঁ, উনি যেটা বলছে যে হ্রাস করা যাবে না, একটু পজ নিয়ে আপনার উত্তর দিতে হবে। আর একটা আমি শুধু অ্যাড করব এটার সাথে, সেটা হচ্ছে ওই জায়গায় ৬-৭ জন থাকবে। হ্যাঁ, তো যিনি আপনাকে প্রশ্নটা করবে আপনি তার সাথে আই কন্টাক্ট দিয়ে উত্তরটা দিবেন। মানে এরকম হবে না যে আপনার ডান দিক থেকে একজন কোশ্চেন করলো আর আপনি সোজা দিয়ে আরেক দিকে তাকায় কোশ্চেনের উত্তরটা দিলেন, ঠিক আছে? ওনার দিক জি, কেউ কি কিছু বলবে? আচ্ছা, ঠিক আছে, যেটা বলতেছিলাম, তো ওই আই কন্টাক্টটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এটা হচ্ছে তার উপরে মানে চোখে চোখ রাখা কথা বলা, ওইটা এটা একটা ভালো জিনিস। হ্যাঁ, ওইভাবে আপনি পোলাইটলি কথা বলবেন, মানে উত্তর দিবেন, তাহলে উনি এটাতে প্লিজড হবে। ঠিক আছে, যাই হোক। আচ্ছা, আজকে আরেকজন আছে আমাদের সাথে, আর একজন ভ্যাট কনসালটেন্ট, মিলন খান। তো উনিও আমাদের সাথে একজন, ওই 2005 সালে যারা আমরা যে 10 জন ভ্যাট কনসালটেন্ট আছি এর একজন। তো মিলন ভাই ভালো আছেন? মিলন ভাই কি আছেন? উনি তো জয়েন করছে। আচ্ছা, মিলন ভাই জয়েন করছে কিন্তু উনি মনে হয় মোবাইলের কাছে নাই। যাই হোক, আমি আমি আপনাদের সাথে আরো কিছু জিনিস শেয়ার করি। হ্যাঁ, কয়েকটা তো শেয়ার করছি। এটা তো বললো যে প্রশ্ন শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন, না জানলে বলবেন যে এই মুহূর্তে মনে পড়তেছে না। আর যদি পারেন সেটা কিভাবে বলবেন, যতটুক সংক্ষিপ্ত আকারে বলা যায় সেটা বলবেন। এখন যদি সংক্ষিপ্ত উত্তর আপনার পছন্দ না হয় ওনার, যিনি আপনাকে করলো, হ্যাঁ, ধরেন যিনি আপনাকে প্রশ্নটা করলো আপনি সংক্ষেপে উত্তর দিলেন, তার কাছে মনে হলো এটা অনেক বেশি সংক্ষিপ্ত, উনি বলবে আপনাকে যে এটা আরেকটু বলেন, বিস্তারিত বলেন, হ্যাঁ, বা ওইটার সাথে আরেকটু কিছু, তখন বিস্তারিত বলবেন। কিন্তু প্রথমেই আপনাকে একটা কোশ্চেন করলো, এটাকে অযথা লম্বা করার কোনো মানে নাই। ঠিক আছে, এটা করতে যাবেন না। ঠিক আছে, টু দা পয়েন্টে যেটা দরকার সেটাই করবেন। আরেকটা যেটা কথা বললো ওই যে ভাই, তারিক ভাই, এটা খুব গুরুত্বপূর্ণ, যে বোর্ড যে বসছে, যারা আপনার ইন্টারভিউ নিবে, এটা মনে রাখবেন যে সে আপনাকে ফেল করাইতে বসে নাই, সে চায় আপনাকে পাশ করাইতে। এবং সত্যি এরকম। ঠিক আছে, মানে আমাদের এক্সপিরিয়েন্স, আমাদের তো অনেক সময় রাখছে, যেহেতু 10 জন ছিল, সারাদিনে আমাদের ধরেন 15 মিনিট 20 মিনিট করে রাখছে। হ্যাঁ, অনেক প্রশ্ন করছে আমাদেরকে। তো প্রথমে আমাদের আনইজি লাগলেও কিছুক্ষণ পরে দেখা গেছে কি ওই ওনাদের এত আন্তরিকতার কারণে এটা অনেক ইজি হয়েছে ইন্টারভিউ। ওরকম মনে হয় না যে বড় ধরনের মানে একটা ইন্টারভিউ দিতে গেছি। হ্যাঁ, তো মিলন ভাই, হ্যাঁ ভালো আছেন? হ্যাঁ, আপনার একটু আগে খুঁজছিলাম, আপনি মনে হয় ফোনের কাছে ছিলেন না। না, সমস্যা নাই। আচ্ছা, এখন এই যে মিলন ভাই, উনার এই যে এক্সপিরিয়েন্স, হ্যাঁ, উনাকে কি কি জিজ্ঞেস করছিল বা উনি কিভাবে প্রস্তুতি নিয়েছিল সেটা সম্পর্কে একটু জানলে আপনার আরো বেশি মানে এই যে যেই লক্ষ্যে আপনারা আগাচ্ছেন সেটাতে আপনার জন্য অনেক সুবিধা হবে। মিলন ভাই একটু বলেন আমাদেরকে। ধন্যবাদ।
মিলন ভাই আপনি কয়েকটা কোশ্চেন করেন যেটা আপনাকে জিজ্ঞেস করছিল ভ্যাট বা ট্যাক্স কয়েক কাস্টমস রিলেটেড। জি, ধন্যবাদ। আচ্ছা এখন আমাদের এ, কে কিছু ব্রিফ দিবে হচ্ছে মিজানুর রহমান ভাই। মিজান ভাই অলরেডি ব্যাট কনসালটেন্ট হিসেবে মানে উনি পুরাদমে কাজ করতেছে, হ্যাঁ। উনি অন্য অনেকেই জবের মধ্যে আছে, আমাদের এই যে ম্যাক্সিমাম ব্যাংকে জব করে যে 10 জন পাস করছে, 3 জন না 4 জন, আর বাকিরা তো ওয়ালটনে আছে ইয়েতে, এই যে একটু আগে মিলন ভাই বললো। তো মিজান ভাই আপনি আপনার একটু এক্সপিরিয়েন্স শেয়ার করেন, কি প্রশ্ন করছিল একটু যদি বলতেন তাহলে ওদের উপকার হতো। জি জি জি, শোনা যাচ্ছে।
কারো কোনো প্রশ্ন থাকলে মিজান ভাইয়ের কাছে করতে পারেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, মিজান ভাই আছে, হ্যাঁ। ওকে। ওকে ঠিক আছে। ঠিক আছে, মিজানুর ভাই, যদি কোনো কোশ্চেন নেক্সটে আসে একটু জবাব দিবেন। আচ্ছা আমি আরেকটু ইয়েতে যাই, যে কোশ্চেন কোনগুলা বেশি করে, হ্যাঁ, যেটা অলরেডি আমাদের কিন্তু ওই যে মিলন ভাই কিন্তু বলছে একটা কথা, হ্যাঁ, যে ওনার নাম জিজ্ঞেস করছে, একই আমারও নাম জিজ্ঞেস করে আমার নামের অর্থ জানতে যাচ্ছে, হ্যাঁ জানতে চাইছে। তারপরে হচ্ছে বলে আপনার আমার ফ্যামিলি সম্পর্কে জানতে যাচ্ছে, যে আমার বাবা কি করেন, ঠিক আছে, মা কি করতেন, এগুলো জানতে যাচ্ছে। তো এবং বাড়ি কোথায় এটাও জানতে চায়। এখন বাড়ি নিয়ে আর একটা ঝামেলা, আমার হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া বাড়ি, ঠিক আছে, তো ওইটার আবার মজা করে কয়, আপনার তো ওই যায় তো মারামারি বেশি হয়, ঠিক আছে। তো এটা তো বাস্তবতা, তো এটা হাইসা জবাব দিতে হবে। এখন অনেকের কাছে এটা এরকম আপনার জেলায় এরকম কিছু একটা হইতে পারে যেটা হয়তো বা মানে খুব একটা পজিটিভ না, ঠিক আছে, তো ওইগুলাতে রিয়াক্ট করা যাবে না, ঠিক আছে। তো এবং আপনার যে জেলাটা, সেই জেলার যদি কোনো বিখ্যাত ব্যক্তি হয় বা হচ্ছে যেটা অলরেডি মিলন ভাই বলছে খাবার হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে, ওইটা সম্পর্কে কিন্তু আপনার নলেজ থাকতে হবে। অর্থাৎ আপনি ইন্টারভিউ বোর্ডে গেলেন, অথচ আপনি আপনার নিজের যে নামের অর্থ অথবা হচ্ছে আপনার যে জেলা, সেই জেলার কে কে বিখ্যাত ব্যক্তি, কি কি বিখ্যাত, এগুলা সম্বন্ধে যদি নলেজ না থাকে, এটা কিন্তু খুবই মানে নেগেটিভ কিন্তু, ঠিক আছে। হয়তোবা বলতে পারেন যে এগুলো তো ভ্যাট রিলেটেড না, কিন্তু ভ্যাট রিলেটেড না হলেও আপনার ওইগুলো তো জানতে হবে, এগুলো তো বেসিক, হ্যাঁ, এটা কিন্তু সবাই জানে নেবেন। যদি কেউ না জানেন, দরকার হলে গুগল করেন যে আপনার জেলার বিখ্যাত ব্যক্তিরাকে, যে যেভাবে হোক এটা জানেন, কয়েকটা নাম মুখস্থ রাখেন, কয়েকটা প্লেস বা কয়েকটা বিখ্যাত খাবারের নামও হইতে পারে, টাঙ্গাইলে যদি কেউ বাড়ি হয় চমচম হইতে পারে, বগুড়া হইলে দই হইতে পারে, ঠিক আছে, এরকম বিভিন্ন কিছু হইতে পারে। তো এগুলা কিন্তু
খুবই গুরুত্বপূর্ণ। আমি এই জায়গায় টোটাল ৯টা পয়েন্ট আনছি। আপনি বিশ্বাস করেন এই জায়গায় যারা যারা আছে আপনারা যদি এই ৯টা মানে এই বিষয় নিয়ে যদি ভালো করে প্রশ্ন করে উত্তর দিতে পারেন, আপনি এই জায়গায় 80% আপনার কাভার হয়ে যাবে। এই জায়গায় আপনার 80% কাভার হয়ে যাবে। ঠিক আছে, এই জায়গায় আপনার 80% কাভার হয়ে যাবে। তো এটা খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, কি কি প্রশ্ন আমরা দেখি। ১ নম্বরটা তো বলছি নাম এবং নামের অর্থ। আপনার যে কোন জেলায় আপনার বাড়ি, সেই বাড়ি এবং সেই জেলার যদি কোনো বিখ্যাত ব্যক্তি হইতে পারে, অথবা খাবার হইতে পারে, অথবা কোনো সুন্দর জায়গা হইতে পারে। একজন যদি বলে তার বাড়ি কক্সবাজার, তো স্বাভাবিকভাবে কক্সবাজার সম্পর্কে অনেক কিছু আসতে পারে। ঠিক আছে, তো এইটি খুব গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে এই দুইটা টপিক এত বেশি গুরুত্বপূর্ণ, শুধু ভ্যাট কনসালটেন্ট আপনার ভাইবা দিতে যাচ্ছেন এই জন্য না, আপনি যদি কোনো জবেও যান, ধরেন আপনারা ভ্যাট কনসালটেন্ট হয়ে গেলেন, একটা প্রতিষ্ঠানে আপনি গেলেন অ্যাজ এ সিনিয়র ম্যানেজার বা এজিএম পদে আপনি অ্যাপ্লাই করছেন। ঠিক আছে, আপনাকে এই যে এই দুইটা নিয়ে কোশ্চেন করবেই। যে যে ব্যক্তি আপনার ইন্টারভিউ নিচ্ছে সে যদি ভ্যাট সম্পর্কে জানে, কারণ এরকম আমি ইন্টারভিউ বহু আগে দিছি, ইদানিং দেই না, এই দুইটা নিয়ে কোশ্চেন করেই, এই দুইটা ছাড়া কোশ্চেন হবেই না ওই জায়গায়ও। আমি জানা মতে আমাদের ১০ জনের মধ্যে মধ্যে খুব সম্ভবত ৭-৮ জনের এই কোশ্চেনগুলোই করছে উৎসে কর্তন আর রেয়াত নিয়ে, উপকরণ কর রেয়াত। খুবই ইম্পর্টেন্ট, আপনি ইন ডিটেলস পড়বেন, উৎসে কর্তনের বিধিমালাটা খুব ভালো করে পড়বেন, এছাড়াও ১৮২। ঠিক আছে, এছাড়া আপনার উৎসে কর্তনের যে অন্যান্য ধারা এটি পড়বেন, উপকরণ কর রেয়াত ধারা ২ আর ১৮ ক। হ্যাঁ, খুব ভালো করে পড়বেন। এটার যে বেসিক যে ভিতরের যে জিনিসগুলো এগুলা বুঝবেন ভালো করে। তারপরে ধারা ৪৬ আছে। ধারা ৪৬ কি, যেগুলার কারণে আপনার রেয়াত বাতিল হয়ে যেতে পারে বা রেয়াতের নেগেটিভ লিস্টও বলা হয়। হ্যাঁ, তো এই যে জিনিসগুলো, এই যে এই একজনের প্রশ্ন করছে যে ওই যে উপকরণ যদি উৎপাদ উপকরণ দাখিল যে করার সময় যে আপনার যদি উপকরণ মূল্য যদি ৭.৫%-এর বেশি হয় তাহলে কিন্তু নতুন করে দিতে হয়। যদি না দেওয়া হয় তাহলে কতটুকু বাদ যাবে, পুরোটা বাদ যাবে নাকি এই ৭.৫%-এর বেশি যে অংশটা সেটা বাদ যাবে। ঠিক আছে, এই ধরনের কোশ্চেন আসতে পারে। পরিবহনের ক্ষেত্রে 80% রেয়াত পাবেন, 20% পাবেন না। ঠিক আছে, তারপরে মেয়াদ কয় কর মেয়াদের মধ্যে নিতে হবে, এডি কনফিউশন করতে পারে। বলতে পারে ধরেন আমি একটা বিল অফ এন্ট্রি আনছি যেটা শুল্কায়ন হয়েছে এই নভেম্বর মাসের ১৭ তারিখে, তাহলে আমার বলেন এটা কোন মাস পর্যন্ত আমি নিতে পারবো। ঠিক আছে, এই যে এই ধরনের যে কোশ্চেনগুলো, অর্থাৎ উৎসয় কর্তন এবং উপকরণ কর খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আপনারা এটা পড়বেন। আর সাথে আরেকজন যে বললো যে সাধারণ আদেশ ১৭ আর হচ্ছে যে ফাইনাল সেটেলমেন্টের যে একটা এটির, হ্যাঁ, আগাম করের, ওইটা কিন্তু নতুন আসছে, ওইটা নিয়েও কোশ্চেন করবে। ওই দুইটাও কিন্তু আপনার অবশ্যই ভালো করে পড়বেন। তারপর হচ্ছে মূসক ফর্ম। ঠিক আছে, মূসকের যে ফর্ম, কারণ ফর্ম নিয়ে আপনি কাজ করবেন। 9.1 নিয়ে অনেক কিছু আপনার জিজ্ঞেস করতে পারে। হ্যাঁ, 9.1 নিয়ে জিজ্ঞেস করতে পারে, এগুলোর মানে ইগুলা নোটসগুলা নিয়ে জিজ্ঞেস করতে পারে। ঠিক আছে, তারপর হচ্ছে আর কি, আর হচ্ছে এই যে লাইসেন্স নিয়ে একজনের জিজ্ঞেস করছে খুব সম্ভবত মিলন ভাই। হ্যাঁ, যে লাইসেন্স এগুলা কিন্তু মানে একটু অন্য টাইপের কোশ্চেন, যে লাইসেন্স পেলে আপনি কি করবেন, ও জানতে চাচ্ছে উনি, যে আপনি এখন হয়তো বা কোনো জায়গায় জব করতেছেন এজ এ ম্যানেজার ভ্যাট। হ্যাঁ, কিন্তু আপনার যদি লাইসেন্স দেওয়া হয় সেটা আপনি কি কাজে লাগবেন, আপনি কি সারা জীবন জবই করবেন? ওরা কিন্তু এরকম চায় না। ঠিক আছে, একাডেমির পারপাস কি, একাডেমির পারপাস হচ্ছে ভ্যাট কনসালটেন্ট যারা হচ্ছে মাঠ পর্যায়ে কাজ করবে অ্যাজ এ কনসালটেন্ট। আপনি বিভিন্ন প্রতিষ্ঠানে কনসালটেন্সি দিবেন, যার নিবন্ধন নেওয়া দরকার তাকে নিবন্ধিত করবেন, যার যতটুকু ভ্যাট আছে প্রাপ্য সরকারের সেটা দিবেন, সেটাতে সাহায্য করবেন। এটা হচ্ছে আপনার কনসালটেন্ট নিয়োগ করার মেইন উদ্দেশ্য। ঠিক আছে, তো এই উদ্দেশ্যটা আপনার মাথায় থাকতে হবে। আপনি জবই করবেন এরকম কিছু না বলাই ভালো। ঠিক আছে, এটা নেগেটিভ। আপনি কনসালটেন্সি করবেন, এটাই হবে পারফেক্ট উত্তর। এই লাইসেন্সের কেন প্রয়োজন, আপনি তো জব করেন, লাইসেন্স দিয়ে কি করবেন, জবই তো করেন, লাইসেন্স দিয়ে কি করবেন। ঠিক আছে, এই ধরনের ক্রিটিক্যাল উত্তরের মানে প্রশ্নের উত্তর আপনি নিজে বানাই নিয়ে যাবেন। এই যায় আমি হয়তো বা আপনাকে একটা কনসেপ্ট দিতে পারি, কিন্তু দিলে কি হবে, আপনি ধরেন এই কোশ্চেনটা এরকম কমন যে ধরেন ১৭৫ জন টিকছে, এর মধ্যে ধরেন হচ্ছে যদি ৩০% জিজ্ঞেস করে, তাহলেও কিন্তু আপনার ৫৫ জনের মতো হয়ে যাবে, ৫০ জনের মতো হয়ে যাবে। তো ৫০ জনের আনসার যদি কাছাকাছি হয় তাহলে ঝামেলা না, এই জন্য এগুলো করবেন। আরেকটা, এটা হচ্ছে ঠিক ওই যে বললাম না, এটা অনুরোধের মতো, এটা আসলে
এই প্রশ্ন না, হ্যাঁ, যে আইনের ভুল ব্যাখ্যা করে কোম্পানিকে অনৈতিক সুবিধা দিবেন কিনা, হ্যাঁ, এটা কিন্তু এই ধরনের প্রশ্ন করা হয়েছে আমাকে, হ্যাঁ। এবং আর বাকি হচ্ছে মিলন বাইরে মনে হয়, আর হচ্ছে এই আরেকজন আছে ভ্যাট কনসালটেন্ট, ইয়নে জব করতো ম্যানেজার, মেজবা ভাই, উনাকেও এই কোশ্চেন না, এটা কিন্তু অনুরোধ করা হয়েছে, হ্যাঁ। যেহেতু আপনারা ভ্যাটে কনসালটেন্ট হইতে যাচ্ছেন, আপনারা ভ্যাটে দক্ষ, এটাই স্বাভাবিক, এটাই হচ্ছে রিয়ালিটি, হ্যাঁ। এবং এখন যতটুকু দক্ষ দেখবেন ভ্যাট কনসালটেন্ট যখন আপনি পাশ করবেন, তখন আপনার মধ্যে অন্যরকম আরও আসবে, যে জ্ঞান আরও আহরণ করবেন, তখন ভ্যাট আপনার কাছে আরও বেশি সহজ থাকবে। এটা একটা ম্যাজিক পাওয়ারের মতো, ঠিক আছে। তখন দেখবেন আপনি আরও আইনের ব্যাখ্যা খুব ভালো করে পড়বেন, আরও বেশি ভালো বুঝবেন। তো এই যে জিনিসটা, এটাকে মিস ইউজ করেন না। মিস ইউজ কি মানে হচ্ছে ভ্যাটের আইনের ফাঁক ফোকর বা হচ্ছে ভুল ব্যাখ্যা দিয়ে সেটা হচ্ছে আপনার কোনো কোম্পানিকে সুবিধা দেওয়া। কি সুবিধা দেওয়া এটা তো বুঝতে পারছেন, ঠিক আছে। সরকারের এই ক্ষেত্রে রাজস্ব ফাঁকি হয়, তো এটা কিন্তু কোশ্চেন আকারও দিতে পারে, আবার একই অনুরোধও করতে পারে, অনুরোধই করবে, হ্যাঁ, এটা বলবে একভাবে যে আপনারা কিন্তু এই কাজগুলো করেন না, হ্যাঁ। তো এটা তো অবশ্যই আপনি পজিটিভ জি স্যার এরকম, হ্যাঁ। আর একটা গুরুত্বপূর্ণ হচ্ছে যে এই যে আমি যে বললাম যে বিভিন্ন উৎসে কর্তন নিয়ে আপনাকে কোশ্চেন করবে, উপকরণ কর রেয়াত নিয়ে কোশ্চেন করবে, তারপর হচ্ছে মূসক ফর্ম নিয়ে কোশ্চেন করবে, আর হচ্ছে এই যে আপনার বাড়িঘর এগুলো নিয়ে জিজ্ঞেস করবে। আপনি যে রিটেন পরীক্ষাটা দিচ্ছেন বিশেষ করে, এখন হয়তো বা এমসিকিউ যুক্ত হইতে পারে, তবে রিটেনই হচ্ছে মেইন। রিটেনের আপনার যে প্রশ্নটা হয়েছে, এই আপনি উত্তরটা রিকল করবেন, আপনার উত্তর রিকল করবেন, হয়তো বা কিছু ভুল হইতে পারে, এগুলা কারেকশন করবেন, হ্যাঁ। এই যে পুরা রিটেন প্রশ্নটা, এটার উত্তরটা আরেকবার ভালো করে পড়বেন। ওই জায়গা থেকে কিন্তু অনেক কোশ্চেন করবে আমাকে, মানে আমি বিশেষ করে একটু অবাক হয়েছি, আমাকে যে যে কোশ্চেনগুলো করছে এগুলো এখন আমি বলবো। এর মধ্যে একটা কোশ্চেন আগে বলে নিই, আমাকে ম্যাথ জিজ্ঞেস করছে। আমার যে ব্যাট কনসালটেন্ট পরীক্ষা গত বছর যারা আছে, ওটা কিন্তু বেশ কঠিন ছিল, অনেক কঠিন, ঠিক আছে। আমি নিজে 20 মিনিট পর্যন্ত কিছু লিখতে পারিনি, ঠিক আছে। প্রশ্ন দেখে অবাক হয়ে গেছিলাম। তো ওইটাতে ম্যাথ ছিল একটা, আপনার এই ধারা 127 অনুযায়ী আপনার সুদ আসবে, হ্যাঁ। তো ওইটা 15 মাস দিয়েছিলাম। আমাকে বলছে আপনি কেন 15 মাস দিয়েছেন, কারণ কি, ঠিক আছে। তার মানে ম্যাথ নিয়ে জিজ্ঞেস করছে। তো এইবারে ম্যাথ হয়তো বা অনেক সহজ আসছে, কিন্তু আপনাদের যেগুলা ধরেন হচ্ছে প্রথম যে 1 এবং 2 নম্বর প্রশ্ন, এটা আমি দেখছি, এগুলা কিন্তু ধারা নিয়ে করছে। ওইটা এই ধারাগুলা দেখবেন আবারও কোশ্চেন করবে, হয়তো বা আমি যা এনে সবাই এই যে অনেক 38 জনের মতো উপস্থিত আছে, হয়তো বা আপনাকে না করতে পারে, আরেকজনে করবে। তো কারে করবে এটা তো বলা যায় না। আপনি কিন্তু এই কোশ্চেনটা সম্পর্কে পরিপূর্ণ একটা ধারণা নিয়ে যাবেন, যে যায় ধারার কথা আছে ধারাগুলো দেখবেন, ধারা যে যায় নাই সেটারও ধারা দেখবেন, ঠিক আছে। এইটা একটা ভালো প্রিপারেশন। এই জায়গায় যে 9টা কোশ্চেন আছে, আর হচ্ছে আমি ওই যে এসআরওর কথা বলছিলাম, ওই যে ফাইনাল সেটেলমেন্টের, হ্যাঁ, তো ওই ফাইনাল সেটেলমেন্টেরটাও আপনি দেখবেন। এই 10টা জিনিস যদি আপনি দেখে যান, হ্যাঁ, আমি গ্যারান্টি দিলাম আপনি 80% আপনি সফল হবেন, 80%। বাকি 20%-এর ইটা অনেক বড়, হ্যাঁ। আপনার 100% সফল হওয়ার দরকার নাই। আপনি যদি 60%ও সফল হন, তারপরেও আপনি লাইসেন্স পাবেন। 50 থেকে 60%ও যদি সফল হন, লাইসেন্স পাবেন। আর এই জায়গার যেগুলা দিবেন, এই যে যেগুলো আমি বলছি, বা আমাদের যে এর আগের 3 ভাই, তারেক ভাই, মিলন ভাই, মিজান ভাই যে কথাগুলো বলছে, এগুলো যদি সঠিকভাবে আপনারা কাজে লাগান, তাহলেই আপনারা দেখবেন এই জায়গায় আপনার 80% কাভার হবে, যেটা মোর দেন এনাফ, যেটা আপনার ভাইবা পরীক্ষায় আপনার উত্তীর্ণ হওয়ার জন্য মোর দেন এনাফ, ঠিক আছে। এই জিনিসগুলা খেয়াল রাখবেন। এবার আমি বলি আমার কি কোশ্চেন করছে। প্রথমে আমার নাম জিজ্ঞেস করছে, হ্যাঁ, নাম বলছি, নামের অর্থ জানতে চাচ্ছে। তারপরে আমার হচ্ছে জেলা জানতে চাচ্ছে, যে আপনার বাড়ি কোথায়, আমি বললাম ব্রাহ্মণবাড়িয়া জেলা, ঠিক আছে। বলে যে তো মারামারি হয়, আমি জি স্যার একটু হয়, হ্যাঁ, হাইসা হাইসা বলছি। তারপরে বলছে আচ্ছা আপনার ইয়ার জেলার বিখ্যাত ব্যক্তির নাম বলেন, বললাম সুর সম্রাট আলাউদ্দিন খাঁ, ঠিক আছে। তারপরে হচ্ছে বলছে আপনার ফ্যামিলি, মানে আপনার বাবা কি করে। তো আমি বললাম বাবা এখন নাই, কিন্তু উনি জব করতো, আবার পরে ব্যবসা করছে। কিসের ব্যবসা করছে, বলছি মিষ্টির দোকান ছিল আমাদের, আমার কাকা এবং আমার মিষ্টি। এই যে এটা একটা ক্লু দিলাম, এটা আমি ইচ্ছা করে দিছি। অনেকে মনে করেন না, এই যে কোশ্চেনের যে একটা কোশ্চেনের পিঠে যে আরেকটা কোশ্চেন আছে, এটা হচ্ছে নিয়ম। এই যে মিলন ভাই যেটা বললো, ঠিক আছে, যে এক কথায় উত্তর দেওয়া,
কারণ আপনি যদি আরেকটু বেশি বলেন সেটা থেকে একটা ক্লু সে বের করা, সেটা সে আরও ডেপথে যাবে। তা আমি তাকে দিছি ডেপথ, আমি দিছি যে এই ডিরেকশনে আপনি যান মিষ্টি। তো মিষ্টি যেই করছে, মিষ্টি কি নিবন্ধন না বাধ্যতামূলক? জি স্যার। আচ্ছা মিষ্টি সাদা কোন জায়গায় আছে? সাধারণত 17। আচ্ছা মিষ্টি ধরেন হচ্ছে মিষ্টি আপনি ব্যাট কত পারছেন? তো বললাম স্যার পার্সেন্টেজ। তারপরে বলে আচ্ছা ধরেন আমি এইভাবে বলছে, হ্যাঁ এটা খুব সুন্দর ডিজি স্যার ওই বোধহয় বলছিল। ওই জায়গায় কিন্তু ওই ইয়ের প্রধান একজন থাকে, হ্যাঁ উনি হচ্ছে ডিজি। ধরেন এই একাডেমি আমরা একটা অনুষ্ঠান করব, আমরা মিষ্টি আনবো, আপনার দোকান থেকে আনলাম। এখন আপনি কি করবেন? আমি বলি, স্যার 6.3 চালান কাটতে হবে, ভ্যাট রেট 15% দিয়ে আমি আপনাকে দিব। আচ্ছা দিলেন, এখন আমরা কি আপনার ভিডিওস কাটবো না কাটবো না? ঠিক আছে, আমি স্যার অবশ্যই কাটবেন, আপনি তো উৎস কর্তনকারী সত্তা। দেখছেন এই যে এই এদিকে এইটার ভিতরেই সে পড়ে রয়েছে, ঠিক আছে। তারপরে এটার থেকে ওই যে মিষ্টির দোকানে কি আপনার কি কি প্রোডাক্ট লাগে, ওটা কি উপকরণ রেয়াত আছে কি না, হ্যাঁ 6.3-তে তো স্যার ওটা কিনি না, তো রেয়াত পাবো না স্যার। যদি আমি রেয়াতের পাওয়ার অধিকারী, কিন্তু আমি যেহেতু কিনি না, ওইটা হচ্ছে এরকম পণ্য ময়দাটা দেয়, এই জন্য পাবো না। তো এই যে এই ধরনের, তারপর হচ্ছে ওইটার থেকে গেছে গিয়ে হলো ফর্ম। বলেন তো আপনি কি কি ফর্ম রাখবে? কথা বুঝতে পারছেন? অর্থাৎ আপনি যে উত্তরটা দিবেন সেটা থেকে যদি সে কোনো ক্লু পায় সেদিকে চলে যাবে, আর যদি কোনো ক্লু না পায় সে র্যান্ডমলি কোশ্চেন করতে থাকবে। এখন আপনি কি ওইদিকে তাকে কি অগ্রসর হইতে দিবেন কি দিবেন না, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। কথা বুঝতে পারছেন? আপনি যদি দেন তাহলে কিন্তু সে ডেপথে ঢুকবে অনেক, কারণ সে যখন 1-2টা কোশ্চেন করবে তখন যখন দেখবে যে আপনি পারতেছেন, সে ট্রাই করবে আরও হার্ডার। এবং তারা কিন্তু সেটা পারে, মানে তারা এত বেশি দক্ষ, এত বেশি জ্ঞানী যে এইরকম লেভেলে দক্ষ, মানে কোশ্চেন করতে পারে যেটা আসলে মানে আপনি মনে করতে পারেন আমি ভেটে অনেক কিছু জানি, ঠিক আছে, কিন্তু তারা বিপদে ফেলে দিতে পারে। যদিও ওরা এরকম না, মানে ওরা আসলে এটা চায় যে আপনি আরো বেশি, তার মানে এই না যে আপনাকে ফিল করার জন্য বসে আছে, তারা ওটা মজা পায়, ঠিক আছে। তো ওদের লক্ষ্য, ওরা খুবই ফ্রেন্ডলি, ঠিক আছে। অন্ততপক্ষে আমরা যারা পরীক্ষা দিতে গেছি তারা এই কথাটা অবশ্যই স্বীকার করবে যে হয়তোবা প্রথমে ভয় নিয়ে ঢুকলেও 1 থেকে 1.5 মিনিটের ভিতরে তাদের সেই ভয় বাদ গেছে, এবং এটা একটা নর্মাল কনভারসেশন, মানে চায়ের আড্ডা বলে না, হ্যাঁ চা ছাড়া চায়ের আড্ডা, ওই রকম হয়েছে, ঠিক আছে, নর্মাল কনভারসেশন, ঠিক আছে। এবং এটা এটা কিন্তু ভালো, আপনার ভয় কেটে যায়, আর ভয় যখন কেটে যায় আপনি কিন্তু আপনার মানে ফুল পোটেনশিয়াল নিয়ে আপনি আপনার উত্তরগুলা দিতে পারেন, এটা একটা ভালো জিনিস, ঠিক আছে। এখন কথা হচ্ছে আমাদের সময় অনেক সময় ছিল, এক একজনের 20 মিনিটও সময় দিছে, এখন হয়তোবা এত সময় পাবেন না, 5 মিনিট 6 মিনিট। এখন ওইটা মানে এত ফ্রেন্ডলি হবে কি না, তবে আপনাকে কোনো কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে পারবে না, এটা আমি মোটামুটি নিশ্চিত। হ্যাঁ আপনারা এবং আপনাদের নেওয়ার জন্যই ওরা সর্বোচ্চ চেষ্টা করে। দেখেন একবার দিছে 118 জন পাস করছে, পরের বার আবার দিছে, আরও কিন্তু বাড়াইছে, ওরা নিতে চায়। আপনি যখন ইন্টারভিউ দিবেন তখনও ওই একই জিনিস ওরা নিতে চায়, কিন্তু ওরা আপনার বাদ দিতে চায় না। কিন্তু আপনি যদি এই যে আমি এই জায়গায় যে একটা বানাইছি, এগুলা যদি আপনার ঘাটতি থাকে, আপনি যদি এরকম পোশাক পরে যান যেটা আসলে ইন্টারভিউ বোর্ডে যাওয়া উচিত না। হ্যাঁ আরেকটা বলি, অনেকে আমার জিজ্ঞেস করছে কোটটাই পরবে কিনা, এটা ম্যান্ডেটরি না। হ্যাঁ তবে জিনিসটা কি, ধরেন আপনি যেদিন গেছেন সেদিন 30 জনের ইন্টারভিউ নেবে, এখন এর মধ্যে গিয়ে দেখলেন 28 জন বা 29 জন হচ্ছে কোট টাইপের আছে, তখন আপনার কাছে নিজের কাছে কনফিডেন্স ডাউন লাগবে, আপনার আনইজি লাগবে, ঠিক আছে। আর এই মনস্তাত্ত্বিক বিষয় ইন্টারভিউ, এটা যদি আপনার পরীক্ষা হলে প্রভাব ফেলে তখন কিন্তু নেগেটিভ একটা ইম্প্যাক্ট পড়বে। সেই জন্য আমি বলবো আপনারা কোটটাই পড়তে, ঠিক আছে। তারপরে আপনার ডকুমেন্টসগুলো আপনার যদি ঠিক থাকে, এটা একটা কনফিডেন্স বিল্ড করবে। আপনার ডকুমেন্টসের কারণে আমি বলছি, কিন্তু একবার বাদও পড়ছে, হ্যাঁ এটা আমি শুনছি, আমি একদম নিজে 100% শিওর না যে একজনের বিবিএস সার্টিফিকেট ছিল না 2023 সালে, এজন্য তাকে বাদ দেওয়া হয়েছে। হ্যাঁ তো এটা কিন্তু খুব একটা, এই জন্য এগুলা কিন্তু সার্টিফিকেশনগুলো খুব রাখতে হবে। হ্যাঁ এগুলা কিন্তু করা যাবে না। তারপরে নির্ধারিত, অবশ্যই এটা যে কোনো ইন্টারভিউ, এটা শুধু এই ইন্টারভিউ না, আপনি যে তারিখে আছে এবং যে সময় সেটা 30 মিনিট আগেই আপনি ওই জায়গায় উপস্থিত থাকবেন। হ্যাঁ তো এই হচ্ছে মোটামুটি আমার যে জিজ্ঞেস করছিল, এবং আসার আগেও যেটা বললাম যে সালাম দিয়া ঠিকভাবে আসবেন। আর শুধু আসার ক্ষেত্রে আরেকটা কথা বলি, যে আপনি যখন
এই আমাদের একটা হল রুমে বসাইছিল, আপনাদেরও দেখলাম একটা হল রুমে করছে। তো এই হল রুমে বসানোর পরে দুইজন দুইজন করে বোধহয় খুব সম্ভবত নিয়ে যাচ্ছিল, হ্যাঁ, একজনকে বসাচ্ছিল, একজনের ভিতরে ঢুকাইছে। তারপরে ওই দুইজনের যখন আবার ইন্টারভিউ হয়ে যাচ্ছে তখন আরো দুইজনের নিয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এই সিস্টেমে চলতেছিল। তো আপনারা যখন পরীক্ষাটা শেষ হবে দয়া করে দাঁড়াবেন না, ঠিক আছে। ওই জায়গা থেকে চলে আসবে, হয়তো বা আপনার কোনো ক্লোজ আছে, সমস্যা নেই, তার সাথে বাইরে দেখা করবেন। আপনি যে এরিয়াটা, হ্যাঁ, যদি একাডেমিতে কেউ দিয়ে থাকেন, গত 3 বছরের মধ্যে 2বার পরীক্ষা হয়েছে, 2024-এ পরীক্ষা হয় নাই, 2023-এ হয়েছিল, তখন হচ্ছে ইয়েতে হয়েছিল বোধহয় যে একাডেমিতে, বা এর আগের গুলোতে একাডেমিতেই হয়েছে পরীক্ষা, হ্যাঁ। যারা গেছে তারা জানে, একাডেমির বাইরে এসে আপনি মেন রোডে দাঁড়াবেন, ঠিক আছে। ওই জায়গায় কোনো করতে যাবেন না, এই জিনিসটা দৃষ্টিকটু লাগে, হ্যাঁ। আপনি পরীক্ষা হলে বেরিয়ে আসবেন। আর এই জায়গায় একটা, যেহেতু আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে, আর একটা জিনিস কি, মানে আমরা যেটা করছি, আমরা ওই জায়গায় কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে ওই জায়গায় একসাথে হয়ে গেছিলাম হোয়াটসঅ্যাপ গ্রুপে, হ্যাঁ। যেই বেরোতো সেই তারা কি কি কোশ্চেন করছে এটা সে লেখা দিত, যে আমার এটা নিয়ে উপকরণ করণ, এটার কি, এটার কি, এটা কি, এভাবে সে লেখা দিত। 5-6টা কোশ্চেন বা 7টা 8টা কোশ্চেন লেখা দিত। তাহলে এইভাবে কিন্তু প্রিপারেশন হইতো। তা আপনারা কিন্তু এই জায়গায় এটা কিন্তু করতে পারেন, ঠিক আছে। আপনাদের কে কারে কি কোশ্চেন করলো এটা লেখা দিলেন, ঠিক আছে। এটাতে উপকার হবে, কারণ কোশ্চেন রিপিট হবে, হ্যাঁ। ওই একই, ওই দেখবেন ঘুরে ফিরা ওই উপকরণ কর রেয়াত বা হচ্ছে আমদানি রপ্তানি নীতি নিয়ে যদি নতুন কোনো কোশ্চেন আছে এগুলা করতে পারে, হ্যাঁ। এগুলা ওই জায়গায় ওইগুলা দেখবেন, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি সামারি। রিসেন্ট, শুনেন, আপনারা হচ্ছে অলরেডি দক্ষ হয়ে গেছেন, হ্যাঁ। আপনারা যদি তারপরেও কোনো কিছু দরকার হয়, এই জায়গায় আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে লিখবেন, আমি যদি নাও দিতে পারি আরেকজন দিবে, আর আরেকজন না দিলে আমি তো আছি, আমি দিয়ে দিব আপনাদেরকে, বুঝছেন, কোনো সমস্যা হবে না, ঠিক আছে। রিসেন্ট চেঞ্জেসগুলোও দেখবেন, এটাও ভালো কথা উনি বলছে, হ্যাঁ। শুধু যে এগুলো দেখবেন তা না, রিসেন্ট চেঞ্জগুলো আসবেন, রিসেন্ট চেঞ্জ, এই যে ফাইনাল সেটেলমেন্টের কথা বলেন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা এসআরও, হ্যাঁ, এটা নিয়ে কোশ্চেন করতে পারে। তো এখন আপনাদের যদি কোনো ধরনের কোনো কোশ্চেন থাকে, হ্যাঁ, করতে পারেন, এ, আমরা জবাব দেওয়ার চেষ্টা করব। আর তারপরে যদি এই সেশনটা শেষ হয় আপনারা যে কোনো কোশ্চেন আপনাদের গ্রুপে করতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। তো কারো কোনো কোশ্চেন আছে? 18 পয়েন্ট। আচ্ছা, আপনি যেটা বললেন এই কাজ আমার সাথেই হয়েছে, হ্যাঁ। আমিও কিন্তু আমার অরিজিনালটা নিয়ে যাই নাই মানে খুব সম্ভবত, হ্যাঁ। আমি যখন গেছি তখন ওই আমি যেটা আপনি এক্সেল করলে বললেন না, আমি ওয়ার্ড কপি নিয়েছিলাম স্বাক্ষর দিয়ে। তো ওইটা আমি দিছি, কোনো সমস্যা হয় নাই। আমাকে শুধু এইটুকুই জিজ্ঞেস করছে যে আপনি কি অনলাইনে আবেদন করছেন, আমি কি হ্যাঁ করছি। তো তারপরে বলছে যদি করে না থাকেন তাহলে এখন করে ফেলেন, ঠিক আছে। তো এটার অর্থ হচ্ছে যে ইন্টারভিউ পর্যন্ত আমি যতটুকু বুঝলাম এটা এত ম্যান্ডেটরি না যে আপনার না হলে আপনি পরীক্ষা দিতে পারবেন না মৌখিক। আপনি মৌখিক পরীক্ষা দিবেন, তারপরে চলে আসবেন, আসার পরে আপনি দরকার হলে অ্যাপ্লিকেশন করবেন। এখন অনেক ঝামেলা হচ্ছে সাইন আপ করতে, চাই হোক। তো হ্যাঁ হ্যাঁ, সেটাই তো বললাম, সমস্যা নাই, সেটা নিয়ে টেনশন করেন না। আপনি পরীক্ষা ইন্টারভিউ দেন, আইসা আপনি তারপরে ওই অনলাইনে আবেদন করবেন। আর শুধু আবেদন না, আবেদন করার পরও এই জায়গায় তো অলরেডি 3জন আছে, তাদেরকে জিজ্ঞেস করেন যে এই ভেট কনসালটেন্ট লাইসেন্স পাইতে আমাদের এই যে পরীক্ষা আপনি দিচ্ছেন না, কিরকম পরিশ্রম লাগছে, এর চেয়ে 4 গুণ বেশি পরিশ্রম লাগবে এখন এই লাইসেন্সটা পাইতে। মিলন ভাই একটু শেয়ার করেন তো ভাই, কিরকম পরিশ্রম লাগছে আপনার? মিলন ভাই কি আছেন? মিজান ভাই বলেন তো একটু, লাইসেন্সটা আপনি পাস করার পরে লাইসেন্স পাইতে কি কি কত দিন লাগছে, আর কি কি ঝাক্কি ঝোলা পয়লা হয়েছে, একটু বলেন 1-2 মিনিটে।
হ্যাঁ না, অনেক কিছু দিতে হবে। হ্যাঁ, লম্বা প্রসেস তো, এটা নিয়ে আপনারা চিন্তা করেন না। হ্যাঁ, আপনার ওইটা আবেদন না করার ফলে অত ঝামেলা হবে না। হ্যাঁ, আপনি নিশ্চিন্তে মৌখিক পরীক্ষা দেন, আপনি তারপরে হচ্ছে আবেদন করতে পারবেন। আবেদন করার পরে আবেদন রিজেক্ট করবে, তারপরে আবার আবেদন করবেন, আবার রিজেক্ট হবে। ঠিক আছে, বারবার নক করতে হইব, এই ডকুমেন্টস এই ডকুমেন্টস, বহু ঝামেলা। ওইগুলো হলো পরে, এগুলো এখন টেনশন না। এখন হচ্ছে একটাই টেনশন, সেটা হচ্ছে মৌখিক। আর মৌখিক নিয়ে টেনশন একটাই, যে টেনশন করা যাবে না। ঠিক আছে, ওরা বইসা রইছে আপনারা পাস করাইতে, শুধু এইটুকু মনে রাখবেন। ঠিক আছে, শুধু বড় ধরনের কোনো ভুল করেন না। শুধু একটাই কথা, বড় ধরনের কোনো ভুল করেন না। আর ছোট ছোট যে ভুলগুলো বললাম অনেকগুলো, এগুলোও করেন না। ঠিক আছে, আশা করি এইটা আমি শেয়ার করে দিব, এগুলা একটু ভালো করে আরেকবার পড়বেন আর এই অনুযায়ী কাজ করবেন। বিশেষ করে যে কোশ্চেনগুলো আছে, হ্যাঁ, আপনারা কোনো সমস্যা হবে না, পাস করবেন। মোবাইল নিতে পারবেন, কিন্তু মোবাইলটা আপনি দয়া করে সাইলেন্ট করে রাখবেন, মানে হচ্ছে ভাইব্রেটও যেন না হয়। কথা বুঝতে পারছেন? আপনি ধরেন গেল আপনার পরীক্ষার যে সময়, এটার ১ ঘন্টা বা ১.৫ ঘন্টা পরে আপনার ইন্টারভিউ ডাক দিল। ১ ঘন্টার ভিতরে আপনি যদি মোবাইল চালাতে চান, কোনো কিছু পড়তে চান, পড়লেন, সমস্যা নাই। আর আপনার তো ঢুকানোর আগে তো অন্ততপক্ষে বাইরে এক জায়গায় বেঞ্চে বসায় রাখছে আমাদেরকে। হ্যাঁ, আরেকজন গেছে, ঢুকছে, সে যখন বেরিয়েছে তখন আমি ঢুকছি, তো ওইটাও ৩-৪ মিনিট। তখন আমি ধরেন মোবাইলটা আমার করে ফেলছি, সাইলেন্ট করে ফেলছি, একদম পুরোপুরি সাইলেন্ট। হ্যাঁ, যেন কোনো ভাইব্রেন্টও না হয়, মানে অফ করার মতো। ঠিক আছে, তো এটাই তো, আপনারাও এরকম করেন। হ্যাঁ, এই ফোন বন্ধও করতে পারেন বা একদম সাইলেন্ট করতে পারেন, তবে কোনো শব্দ যেন না হয়, সাবধান। হ্যাঁ, ওই জায়গায় গিয়ে আপনার ফোন বাজে উঠলে এটা কিন্তু খুবই নেগেটিভ। আর কোনো কোশ্চেন আছে কারো? আচ্ছা, বলেন। প্রথম কথা হচ্ছে, আপনাকে যদি জিজ্ঞেস না করে আপনার কিছু বলার দরকার নেই। ঠিক আছে, একবারে কিছু বলবেন না। হ্যাঁ, তো আপনারা যখন যদি জিজ্ঞেস করে যে আপনি কোথায় জব করেন, কোন পদে জব করেন, কোন ডিপার্টমেন্টে জব করেন, যেটা এই পর্যন্ত আমাদের ১০ জনের মধ্যে একজনও জিজ্ঞেস করে নাই। ঠিক আছে, এটা করার দরকার নেই। ঠিক আছে, ফোকাস করেন সে কি কি কোশ্চেন উত্তর প্রশ্ন করে এবং সেটার অনুযায়ী উত্তর দিবেন। সে যদি আমদানি রপ্তানি নিয়ে কোনো কোশ্চেন করে বা কাস্টমস নিয়ে কোশ্চেন করে, হ্যাঁ, কতদিনের মধ্যে আপিল করতে হবে, বা হচ্ছে যদি ভ্যাটের আপনার কোনো জরিমানা নিয়ে কোশ্চেন করে যে ধারা ১৮৭ কত, বা হচ্ছে উপকরণ কর রেয়াত নিয়ে জিজ্ঞেস করে, যা নিয়ে জিজ্ঞেস করে সেটার উপর ফোকাস করে উত্তর দিবেন। ঠিক আছে, একবারে কোনো কিছু বলার দরকার নাই। আর আপনি যেটা বলেন ওইটা নিয়ে কোশ্চেন করার সম্ভাবনা কম। আর যাদের হচ্ছে ভেটের প্র্যাকটিক্যাল নলেজ কম, তারা আমার সাথে একটু যোগাযোগ করেন, কারণ হচ্ছে তাদের আরও একটু, মানে আমার নিজের ইন্টারভিউ নিতে হবে, তাহলে ওরা আর একটু বেশি গ্রুম হবে। হ্যাঁ, এটা ফ্রি অফ কস্ট, আমি আপনাদের একদম মানে যতটুকু পারি সাহায্য করার চেষ্টা করব। ঠিক আছে, ঠিক আছে, ওকে। আসসালাম। হ্যাঁ, বলেন। আচ্ছা, এটা আমি দেখি, কারণ হচ্ছে কি, আসলে সত্যি কথা, আমার সময় খুবই কম ভাই, বুঝছেন। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনাদের এই যে এটা তো ২২ তারিখ, আর আগে আর সম্ভব না। ২২ তারিখের পরে যাদের ইন্টারভিউ, আপনার ইন্টারভিউ কবে?
ও, তাহলে ঠিক আছে, আপনি আমারে ব্যক্তিগতভাবে ফোন দিয়েন, হ্যাঁ, আমি আপনার জন্য 15-20টা প্রশ্ন রেডি করে রাখুন, ওইগুলার আপনার থেকে উত্তর চাবো, ঠিক আছে, সমস্যা নাই। কিন্তু বড় সেশন নেওয়া এখন আমার জন্য একটু কঠিন, কারণ সব দিক দিয়ে মানে আমার নিজের অন্যান্য ক্লাস থাকে, বুঝছেন। বুঝি নাই আপনার কথাটা, আরেকবার বলেন। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, এটা আমি শুক্রবারে দিতে পারবো, বুঝছেন। একমাত্র শুক্রবারে বিকেল, শুক্রবার বিকাল 4টা থেকে 6টা পর্যন্ত আমার একটা সময় আছে, এছাড়া সারা সপ্তাহে আমার কোনো সময় নাই, বুঝছেন। আচ্ছা, বলেন আর কার কি আছে, কোনো কোশ্চেন? ঠিক আছে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? ঠিক আছে, আর যেহেতু কারো কোনো কোশ্চেন নাই, তাহলে এই যে শেষ করে দিই। আর আপনাদের যদি কোনো কোশ্চেন তারপরে অ্যারাইজ হইতেই পারে। বুঝি নাই। আচ্ছা, মার্কশিট যদি না থাকে আপনি সার্টিফিকেট নিয়ে যান, হ্যাঁ, মার্কশিট দেখে না, সার্টিফিকেটই দেখে, বুঝছেন। ঠিক আছে, ওকে। ঠিক আছে, বিদায় নেন। আর হচ্ছে হ্যাঁ, বলেন বস। আচ্ছা, আপনারা হচ্ছে যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যেভাবে আবেদন করছিলেন, হ্যাঁ, আবেদনের হুবহু এক সেট নিবেন, একেবারে হুবহু। আচ্ছা, ব্যাংক ড্রাফটটা তো লাগবে। ব্যাংক ড্রাফটটা, আচ্ছা, যদি ব্যাংক ড্রাফট একদম নাই থাকে, হ্যাঁ, আপনি তো অনলাইনে আবেদন করেন নাই। স্ক্যান কপি আছে, তাহলে তো সমস্যা নাই, তো মেন কপি তো দরকারও নাই। আপনি ওটা একটা প্রিন্ট করে নেবেন, সমস্যা নাই। ওটার তো মেন কপি লাগবে, মেন কপি তো ওদের কাছে, মেন কপি তো সবারই ওদের কাছে। হ্যাঁ, স্ক্যান কপি ওটা একটা ফটোকপি করে নেবেন, এই আর কিছু লাগবে না তো। আর হচ্ছে আপনার ওই যে যেটা এক সেট বললাম, আপনার যে শিক্ষাগত যোগ্যতা যেটা আছে আর এনআইডি আছে, এগুলো সত্যায়িত কপি নিয়ে যাবেন। আর মূল কপিগুলো নিয়ে যাবেন, প্রবেশপত্র 3 কপি, ছবি নিয়ে যাবেন, খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, সার্টিফিকেটগুলো মূল। কি ছবি? হ্যাঁ, হ্যাঁ, ছবি অ্যাটাচমেন্ট করা লাগবে। সেটাই আমি বলছি প্রথমে, যে আগের মতো একটা সেট। হ্যাঁ, হ্যাঁ, ধরেন আবেদনের সময় কি দিছিলেন, দেখেন, কল্পনা করেন। আবেদনের সময় কিন্তু আপনি সার্টিফিকেটের সত্যায়িত দিছেন, এনআইডির সত্যায়িত দিছেন, আর ছবিরও সত্যায়িত দিছেন, দিছেন না? ওই রকমই ভাবে নিয়ে যাবেন, আর মূল সনদগুলো নিয়ে যাবেন, মূল সার্টিফিকেটগুলো, হ্যাঁ। পে অর্ডার তো মূল লাগবে না রে ভাই, পে অর্ডার তো দিয়ে দিছেন। আপনার ফটোকপি হইলে হবে, ফটোকপি। ফটোকপি রাখেন না, স্ক্যান স্ক্যান রাখছেন না, স্ক্যানও রাখেন নাই। নম্বর মনে আছে? আচ্ছা, ঠিক আছে, আপনি তাহলে এক কাজ করেন,
আপনি ওই জায়গায় যাওয়ার পরে ওদেরকে বললেন, হ্যাঁ, যে আমি তো জমা দিছিলাম আর রাখছিলাম কপি, কিন্তু এটা এখন খুঁজে পাচ্ছি না। ঠিক আছে, এটা বললেন, এছাড়া তো আর উপায় নাই। ঠিক আছে শরীফ ভাই। ওকে, তাহলে আজকে ভালো থাকেন। আর হচ্ছে যদি কোনো কোশ্চেন থাকে যখন আমাকে ফোন করতে পারবেন, সমস্যা নাই। মেসেজ করতে পারবেন, আমি ফোন রিসিভ করি, মেসেজের জবাব দিই। হ্যাঁ, হয়তো বা সাথে সাথে না হলেও কিছুক্ষণ পরে দিই। সকাল 9টা থেকে রাত 9টার ভিতরে যে কোনো টাইমে ফোন দিয়েন। দয়া করে রাত 9টার পরে ফোন দিয়েন না। হ্যাঁ, বলেন। হ্যাঁ বলেন। এ তো ভালো, খুবই ভালো। না না না, কোনো ইস্যু না, আপনি 2 বছর আগে অ্যাটাচ করে রাখেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ওকে ওকে। ঠিক আছে, তাহলে ভালো থাকেন। আহ, আজ এই পর্যন্তই। ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ।